আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং দর্শক লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু টার্নওভার খুবই স্লো ছিল এবং স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। যদিও সূচকের অবস্থান পজিটিভ ছিল, আমরা একটু দিন শেষে সূচকের আপডেটটা জেনে নিব। দিন শেষে কোন অবস্থানে ছিল টিএসসির সূচক এবং লেনদেনই বা কত কোটি টাকা হয়েছে আজকে সারাদিন জুড়ে, সেটা একটু দেখে নিব। যেটা বলছিলাম, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে এবং সূচকের অবস্থান ছিল ৫,৬০৫ পয়েন্টে, আপনারা দেখতে পাচ্ছেন ৫১ পয়েন্টের মতো বেড়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেখানে দর বাড়ার সংখ্যাটাও যদি একটু আমরা দেখে নিই যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। ২৭৯টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং দিন শেষে যদি টার্নওভারটা একটু দেখে নিই আমরা, টার্নওভার সারাদিন জুড়ে লেনদেন হয়েছে মাত্র ৮২৮,৩৬,০০,০০০ টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, টার্নওভার নিশ্চয়ই জানেন ৮২৮,৩৬,০০,০০০ টাকা আজকে টার্নওভার হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং গত দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা লাল ছিল এবং অনেকেরই ধারণা যে ৬২টি কোম্পানি নিয়ে যে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের রেজাল্ট এটা আপনার কি মনে হচ্ছে? জি, অ্যাবসলিউটলি। কারণ হলো যে এই ৬২টা কোম্পানির ৩০টা কোম্পানি হলো একেবারে বন্ধ, ৩২টা কোম্পানি রেড অ্যালার্ট দিয়েছে যে ফাইন্যান্সিয়ালি তারা অনেক উইকেন্ড হয়ে গেছে। সো কাজে এই উইক কোম্পানিগুলোর জন্য ডিএসসি যে কাজটা করেছে সেটা বিনিয়োগকারীদেরকে জানান দিয়েছে যে এই ৬২টা কোম্পানির এই অবস্থা। সো কাজেই বুঝে শুনে বিনিয়োগ করাটা রেড অ্যালার্ট তারা দিয়েছে। সো এটা বিনিয়োগকারীদের জানানো হয়েছে, যে কারণে ২টা দিন সেল প্রেসার বেশি ছিল এবং সেই জন্য মার্কেটটা ২ দিন একটু খারাপ গেছে। গতকালকে তো ৮৫ পয়েন্ট পড়ে গেছে। সো এইটাই রিজন বেসিক্যালি আপনি যেটা বললেন। কিন্তু এই সিদ্ধান্তটা কি আসলে ডিএসসির সময় উপযোগী সিদ্ধান্ত ছিল? যে যখন বাজার একটা বাজারের গতিতে চলছিল, আমরা টার্নওভারও প্রায় ১৫০০ কোটি টাকার মতো দেখেছি, এই সময়টাতে আসলে এই সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যেত পারতো কিনা যে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে? দেখেন, ২টা স্কুল অফ থট থাকতে পারে এখানে। আমি একটা স্কুল অফ থট যেটা, সেটা হলো বাজার যেহেতু ভালো ছিল এই মুহূর্তে জানানোটাই সর্বোত্তম হয়েছে। আর সেকেন্ড স্কুল অফ থট হলো যে বাজার যেহেতু পিক আপ করেছে এই মুহূর্তে না জানিয়ে পরে জানানো। সো কাজেই পরে জানানোটা এটা একটা ডিএসসি, যখন ডিএসসি জেনে গেছে, তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসছে, সেখানে ধামাচাপা দেওয়ার কোনো কারণ নাই এবং কোনো স্কোপ নাই। সো কাজেই প্রথম স্কুল অফ থট যেটা আছে, যে মুহূর্তে জানলো বিনিয়োগকারীদের জানান দেওয়াটাই উত্তম। সো সেই কাজটাই ডিএসসি করেছে। কিন্তু অনেকে তো বলছেন যে এটা আসলে বিনিয়োগকারীদের তাদের সুরক্ষা দেওয়ার বদলে এখানে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। না, আতঙ্ক তো হবেই, ৬২টা কোম্পানি কম তো না। সো আতঙ্ক আছে এবং এখানে অনেক ভালো কোম্পানি যেগুলো আমরা বিগত দিনে জানতাম যে খুব স্ট্রং কোম্পানি, মেঘনা, তারপরে আরো অনেক ভালো কোম্পানি যেগুলো আমরা জানতাম, সেই কোম্পানিগুলো এর মধ্যে ফাইন্যান্সিয়ালি উইক কোম্পানির মধ্যে চলে এসছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে প্রাথমিক পর্যায়ে বাজার এই রিয়াকশনটাই দেবে, সেটা যখনই আপনি অ্যানাউন্স করেন। বাট অ্যানাউন্সটা আপনাকে করতে হবে, বিনিয়োগকারীদেরকে তো জানান দিতে হবে। সো কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে সে ডিএসসির যে কাজটা এটা সঠিকভাবে ওনারা করেছেন। বাজারটা যখনই করেন আপনি এই রিয়াকশনটাই দেবে, গত ২ দিন যা দিয়েছে। দেখেন আজকে আবার বাজারটা একটু দাঁড়িয়ে গেছে। সো কাজেই আমার কাছে মনে হয় যে এই কাজটা ডিএসসি যেটা করেছে খুব খারাপ কাজ করে নাই। কিন্তু বিনিয়োগকারীদের অ্যালার্ট করেছে আলটিমেটলি যে কোম্পানিগুলোতে তাদের হচ্ছে আর্থিক প্রতিবেদন বা যে কোনো কিছুর ভিত্তিতেই হচ্ছে যে রেড অ্যালার্ট দেয়া হয়েছে, সেই অনুযায়ী কি তাদের ওই কোম্পানিগুলোর ব্যাপারে আলাদা কোনো পদক্ষেপ নেওয়া যেত কিনা, যেখানে আসলে ইন্টারনালি কোনো পদক্ষেপ নেওয়া যেত কিনা সেই কোম্পানির এগেইনস্টে, বা তাদেরকে সতর্ক করা যেত কিনা যে কোম্পানিগুলো ডেভেলপমেন্টের জন্য?
আহ, এ- এইটা হলো মিলিয়ন ডলার কোশ্চেন। এখন আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু এইটা ডিএসসি জেনে গেছে তাদের অবস্থা, ইন্টারনাল অবস্থা কি অবস্থা, তালামারা কোম্পানি, সেখানে তারা ডিলিস্টিং এর একটা ব্যবস্থা করা এবং ডিলিস্টিং এর মাধ্যমে বিনিয়োগকারীদেরকে সিকিউরিটি দেয়া। লাইক কেমন, আমাদের এখন যে ডিলিস্টিং রেগুলেশন আছে সেটা খুবই পুরান এবং সেটা সময়োপযোগী নয়। হুম হুম। ডিলিস্টিং রেগুলেশন সময়োপযোগী করতে হবে এবং সেখানে এই কোম্পানিগুলার এখানে ভ্যালুয়ার বসাইতে হবে। ভ্যালুয়ার বসাইয়া 6 মাসের ভিতরে শেয়ারের দাম নির্ধারণ করতে হবে যে শেয়ার প্রতি এত টাকার দাম নির্ধারিত হয়েছে। তারপরে অ্যাসেট গুলো সেল করে সবকিছু করে বিনিয়োগকারীদের মাঝে সেটা দেয়া, এবং এটা ইন্ডিয়াতে আছে এরকম ওরা ইয়ে করে। সো আমার কাছে মনে হয় যে ডিমিউচুয়াল কি যে বলে আপনার ডিলিস্টিং এর রেগুলেশন যেটা আছে এটা সময়োপযোগী করে এইটা বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া। জি, আরেকটা বিষয় যে যে কোম্পানিগুলোকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল গত দুদিন কিন্তু তাদের অবস্থান খুবই ভালো ছিল, সেল প্রেশার ছিল তাদের আসলে, তারই ফলশ্রুতি আমরা ইন্ডেক্সের উপরে দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে আজকে কিন্তু সবগুলো কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে, এটার পেছনে কি কারণ থাকতে পারে? দেখেন একদিনের মধ্যেই ইনিশিয়াল নিশ্চয়ই আসলে কোম্পানিগুলোর অবস্থান খুব ভালো হয়ে যায়নি, তাহলে মানে কি কারণটা হতে পারে কি? এক্স্যাক্টলি, এটা বাইরে যদি হতো তাহলে এটা কালকে যে কাজটা হয়েছে 62টা কোম্পানির ট্রেডিংটা যখন এইভাবে পড়ে যাচ্ছে, সেল প্রেসার বেড়ে যাচ্ছে, তখন এটা স্টপ করে, ট্রেডিং স্টপ করে 15-20 মিনিট একটু ইয়ে দিয়ে এই যে বিনিয়োগকারীরা একটু বোঝার সময়টা দিয়ে যে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। সো এইটা হলে পরে সবচাইতে বেটার হতো, বাট আনফরচুনেটলি সেই জিনিসটা করা হয় নাই। এটা ইন্ডিয়ায় করা হয়, আমাদের এখানে এখনো করা হয় নাই যে যেটা ট্রেডিংটা স্টপ করে সব জায়গায় সঠিকভাবে সংবাদ প্রচার করে তারপরে মার্কেট চালু করা। সেই জিনিসটা না হওয়াতে হঠাৎ করে এই গত 2 দিন এই জিনিসটা হয়েছে। এবং আজকে বিনিয়োগকারীরা সম্পূর্ণভাবে বুঝতে পেরে, গত 2 দিনে সম্পূর্ণভাবে বুঝতে পেরে আজকে বাজারে দেখেন একটু বেটার রিয়াকশন দিয়েছে, 51 পয়েন্ট বেড়েছে আজকে। না, আমি আসলে জানতে চাচ্ছিলাম যেটা যে আহ, যে 62টি কোম্পানিকে রেড অ্যালার্ট দেয়া হয়েছে এবং গত দুদিন সেই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের অবস্থানটা আমরা দেখেছি কেমন হয়েছে, তারই ফলশ্রুতিতে বাজারের অবস্থানও দেখেছি। কিন্তু এই যে আজকে যে সবগুলো কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে, অলমোস্ট সবগুলো কোম্পানির কিন্তু শেয়ার প্রাইস বেড়েছে। তো আমার প্রশ্নটা ছিল যে একদিনের মধ্যে নিশ্চয়ই কোম্পানিগুলোর অবস্থান ভালো হয়ে যায়নি, কিন্তু এই যে ওকে, বেড়েছে, যে এটার কারণ কি হতে পারে? ওকে, ওকে। সো সেটাই আমি বলেছিলাম যে এইটা একটু বন্ধ করে বিনিয়োগকারীদের বোঝার একটা সময় দিলে পরে বেটার হতো। সেটা হলো যে এই এই যে 32টা কোম্পানি, যে এদের ট্রেড তো বন্ধ হয় নাই, ট্রেড চালু আছে। শুধু বলা হয়েছে যে ফাইন্যান্সিয়ালি তারা উইক হয়ে যাওয়ার ফলে ডিএসসি একটা সতর্ক বার্তা দিয়েছে রেড জি। অ্যালার্ট দিয়ে। সো যেহেতু ট্রেডিংটা বন্ধ হয়ে যায় নাই, এই জন্য শেয়ার আজকে 2 দিন পরে শেয়ারগুলো কেনা বেচা হচ্ছে। তো সেই কারণেই এই বাজারটা আজকে আবার একটু মানে যে সকল কোম্পানি রেড অ্যালার্ট ছিল ওইগুলো আবার একটু ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় একটু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে অর্থমন্ত্রীর একটা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো যে জেপি মর্গান সহ বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং অর্থমন্ত্রীর সাথে এরই মধ্যে জেপি মর্গানের সৌজন্য সাক্ষাৎও হয়েছে, যেটা অর্থমন্ত্রী তারই পরিপ্রেক্ষিতে বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে এই শেয়ার বাজার ভালো হবে, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার কি মনে হচ্ছে? জি, যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এটা কিন্তু আমরা বাজেটের ডকুমেন্টে দেখেছি, হ্যাঁ। এবং সেটা বেসিক্যালি যে কাজটা সরকার করতে চাচ্ছে সেটা হলো ডিরেগুলেটরি রিজিমে ফিরে আসতে চাচ্ছে। সো ডিরেগুলেটরি রিজিমে যদি চলে আসে
তাহলে পরে বাজারটা কিন্তু একটা পর্যায়ে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে পদার্পণের জন্য তৈরি হয়ে যাবে 2 বছরে মোটামুটি, যদি সঠিকভাবে এসিসি কাজ করে। সো তখন এই সকল প্রতিশ্রুতি যেগুলো বলছে ফরেন ইনভেস্টমেন্ট, যেটা জেপি মর্গান বলেন আর যাই বলেন, ওনারা তখন বাজারে পদার্পণ করবেন এবং সেইটার জন্য ওরা দে আর লুকিং ফরওয়ার্ড। ফরেন ইনভেস্টররা দিনগুলো সামনে দেখছে যে আমরা এই বাজারে বিনিয়োগের জন্য বাজার রেডি হয়ে যাবে আগামী 1.5-2 বছরের মধ্যে। সরকার সেই প্রচেষ্টাই করছে এবং এই এসিসি দিয়ে সরকার এই কাজটা করাতে চাচ্ছে। জি, আমরাও সেই প্রত্যাশা অনুযায়ী আমরাও আগাচ্ছি, হয়তো বাজারও সেই প্রত্যাশায় আগাচ্ছে, বিনিয়োগকারীরাও সেই আশায় হয়তো এখানেই বিনিয়োগ করছে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।